নমস্কার। আজকের আলোচনা বিশ্ব সংঘ পর্যায়ের 10ম পর্ব। এর আগে বিভিন্ন পর্যায়ের আলোচনা হয়েছে, পরিবার, ব্যক্তি, সমাজ। আজ দেশ সম্বন্ধে আলোচনা হবে। দেশ বা রাষ্ট্র। দেশ বা রাষ্ট্রগুলো বর্তমানে যেভাবে চলছে তার সামান্য একটু প্রেক্ষাপট বর্ণনা করে এবং সর্বদেশের মধ্যে যে ব্যতিক্রম রয়েছে তা আমাদের বোঝা দরকার, এবং এই ব্যতিক্রম কিভাবে ক্রমে আনা যায়, ব্যতিক্রমকে কি করে ক্রমে আনা যায়, তাই আলোচনার মূল বিষয়। সর্বক্ষেত্রেই দেখা হয়েছে যে ব্যতিক্রম এবং অমনুষ্যত্বের প্রকাশ বিকাশ হওয়াতে সর্বপর্যায়ে বিভিন্ন সমস্যা রয়ে গেছে। এই সমস্যা থেকে অশান্তি, দুঃখ, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি সংগঠিত হয়। তাই এই সকল ব্যতিক্রম যদি হাঁটানো যায় তবেই বিশ্বে শান্তি আসবে, দেশে দেশে শান্তি আসবে, নিরাপত্তা সুরক্ষিত হবে। দেশের জন্য যদি আমরা চিন্তা করি বা দেশ নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে দেখা যায় দেশের যে জনগণ তাকে দুই ভাগে ভাগ করা যায়, জন ও গণ। এই জনগণ শব্দটি একসঙ্গে ব্যবহৃত হয়, কিন্তু জনগণ কাকে বলে, অর্থাৎ এই জনগণের মধ্যে জন কারা, গণ কারা, এই নিয়ে পূর্বে আলোচিত হয়েছে। সামান্য একটু মনে করিয়ে দেওয়ার জন্য তাই একটু সংজ্ঞা দেওয়া যাক। প্রত্যেক দেশে দুই ধরনের নাগরিক দেখা যায়। এক হচ্ছে জন, তাদের একটা শ্রেণীকে বলা যায় জন, আর একটা শ্রেণীকে বলা যাবে গণ। এই নাগরিকদের মধ্যে জন কারা? যে সমস্ত ব্যক্তি বা নাগরিক সর্বদা ক্রমে চলে, কর্তব্য পালন করে এবং দেশের যে সংবিধান তা অক্ষরে অক্ষরে মেনে চলে, সর্বদা কখনো ব্যতিক্রম হয় না, তারাই একটি দেশের জন। আর যে সমস্ত ব্যক্তিগণ কখনো ক্রমে চলে, কখনো ব্যতিক্রমে চলে, কখনো অনুচিত কর্ম করে, কখনো উচিত কর্ম করে, দেশের যে সংবিধান তাকে কখনো মেনে চলে, কখনো অমান্য করে, এই সমস্ত ব্যক্তিগণই হলো গণ। এবার আলোচ্য বিষয়ের মধ্যে জনদের নিয়ে কোনো সমস্যা নেই। যেমন একটি পরিবারেও যে সমস্ত ব্যক্তিরা, পরিবারের যে সমস্ত সদস্যরা কর্তব্যবান, ক্রমে চলে, তাদের নিয়ে, বা যে সমস্ত ছেলেমেয়েরা ক্রমবান, কর্তব্যবান, তাদের নিয়ে বাবা মায়ের কোনো চিন্তা থাকে না। প্রকৃত চিন্তা হয় যে ছেলেটি, যে মেয়েটি কখনো ব্যতিক্রম করছে, কখনো ক্রমে চলছে। এই ব্যতিক্রম যখন করে তখনই তাদের নিয়ে চিন্তা। তা তেমনি দেশেরও যারা ব্যতিক্রম করে কখনো কখনো, কখনো কখনো আবার ক্রমে চলে, এই যে ব্যতিক্রমকারী ব্যক্তিগণ, যাদের গণ বলা হচ্ছে, তাদের নিয়ে দেশের চিন্তা। এদের জন্যই দেশে শান্তি ভঙ্গ হয়, এরাই দেশের নিরাপত্তা রক্ষার বিঘ্নিত করে, এরাই দেশের স্বস্তি নষ্ট করে দেয়, শৃঙ্খলা নষ্ট করে দেয়, সামাজিক শৃঙ্খলা, পারিবারিক শৃঙ্খলা, দেশের শৃঙ্খলা, অর্থাৎ ক্রম ভেঙে দেয়। আর একটা কথা মনে রাখা দরকার, এই সমস্ত ব্যক্তিগণের সংবিধানে যে বাক স্বাধীনতা দেওয়া আছে তা এই সমস্ত ব্যক্তিগণের প্রাপ্য নয়।
এই সমস্ত ব্যক্তিগণকে যদি বাকস্বাধীনতা দেওয়া হয়, অর্থাৎ গণেদের যদি বাকস্বাধীনতা দেওয়া হয়, তাহলে সেই বাকস্বাধীনতার অপপ্রয়োগ হয়, অপব্যবহার হয়। তাই বাকস্বাধীনতা বা এই ধরনের কোনো স্বাধীনতা সবার জন্য হতে পারে না। স্বাধীনতা তারই জন্য হতে পারে যে ক্রমে চলে কর্তব্যবান অর্থাৎ জন, কেননা তারা সেই স্বাধীনতার সঠিক প্রয়োগ করবে। আর ব্যতিক্রমশীল যারা, অর্থাৎ গণ যারা কখনো ক্রমে চলে কখনো ব্যতিক্রমে চলে, তাদের যদি বাক স্বাধীনতা বা এই ধরনের স্বাধীনতা দেওয়া হয়, কখনো কখনো অমান্য করবে না ঠিকই, কখনো কখনো লঙ্ঘন করবে না ঠিকই, কিন্তু সুযোগ পেলেই লঙ্ঘন করে দেবে। সেক্ষেত্রে দেশের শান্তিভঙ্গ হয়, সমাজের শৃঙ্খলা নষ্ট হয়, স্বস্তি নষ্ট হয়। এই সমস্ত জনগণদের নিয়েই সরকারের চিন্তা বা দেশের চিন্তা। হ্যাঁ, এই সমস্ত জনদের মধ্যে থেকেই, এই গণেদের মধ্য থেকেই যদি সরকার গঠিত হয়, তাহলে তাদের যে সরকার বা সেই সরকার ওই কখনো ব্যতিক্রম করবে, কখনো ক্রমে চলবে। এই ক্রমে চলাও দেখা যাবে ভয়ে, লাভে লোভে আর ভয়ে করবে। এই ব্যতিক্রম যখন করবে বা ক্রম যখন করবে, তখন লাভে লোভে আর ভয়ে, কেননা আবার সরকারের টিকে থাকতে হবে, এই ভয় থাকে। একে কেন্দ্র করে ভয় থাকে, আবার টিকে গেলে অনেক কিছু লাভ হবে, সেই লাভের বা লোভ থাকে। আর জন দ্বারা যদি সরকার পরিচালিত হয়, তাহলে সেই সরকার হবে সম্পূর্ণ সুন্দর একটি সরকার, সর্বদা ক্রমে থাকা সরকার, সর্বদা কর্তব্যশীল সরকার। দেশের সমস্ত ব্যক্তিদের উপকার হবে, জনেদের উপকার খুব একটা প্রয়োজন পড়ে না। তাদের উপকার হলো তাদের নিরাপত্তা রক্ষা করা, আর গণেদের সার্বিক মঙ্গল হবে। এই কারণে সেই সরকার, অর্থাৎ জনেদের পরিচালিত সরকার, গণদের ক্রমে ক্রমে জনে পরিণত করার চেষ্টা করবে। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম সরকারের। গণেদের একটি সুন্দর বাতাবরণ তৈরি করে, তাদের সুশিক্ষা দিয়ে, কখনো একটু শাস্তি দিয়ে, দরকার হলে সেই গণদের জনে পরিণত করতে হবে। সারা বিশ্বের সমস্ত দেশের এটাই হচ্ছে সর্বপ্রধান কাজ। এই কাজ যারা না করছে বা এই কাজ নিয়ে যাদের চিন্তা নেই, তারা গণতান্ত্রিক সরকার, জনতান্ত্রিক সরকার না। গণতান্ত্রিক সরকার অর্থাৎ গণেদের দ্বারা পরিচালিত সরকার। কোন গণ জন হলো না হলো সেই নিয়ে তাদের চিন্তা থাকে না, কিন্তু জনতান্ত্রিক সরকার অর্থাৎ জনেদের দ্বারা পরিচালিত সরকার, তাদের সবচেয়ে বড় সুন্দর মহিমাপূর্ণ মহত্বপূর্ণ কর্ম হলো গণেদের ক্রমে ক্রমে জনে পরিণত করা এবং চেষ্টা করা। এবার বর্তমানে রাজা নেই, বর্তমানে নেতা নেত্রীদের আগমন হয়েছে। রাজা কাকে বলে? রা মানে ধ্বনি, যা মানে জাগ্রত হওয়া। সত্যের ধ্বনি যার মধ্যে জাগ্রত হয়েছে সেই রাজা। সত্যের ধ্বনি কি না? সত্যের ধ্বনি হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব যার মধ্যে সদা জাগ্রত, সেই রাজা, জনেদের রাজা। সেই রাজা যখন রাজ্য শাসন করবে বা দেশ শাসন করবে, তা হবে শান্তির দেশ, সুন্দর নিরাপত্তার দেশ, সুশৃঙ্খলিত দেশ। আর যখন ওই রাজাই অর্থাৎ গণেদের রাজা হবে, গণেদের রাজার মধ্যে বৈশিষ্ট্য কি
সেখানেও রা মানে ধ্বনি, যা মানে জাগ্রত। এখানে এই ধ্বনি কি না মিথ্যার ধ্বনি। মিথ্যার ধ্বনিতে যারা জাগ্রত, মিথ্যার ধ্বনি কি না অমনুষ্যত্ব। অমনুষ্যত্বের যারা জাগ্রত তারাও রাজা হয়ে যায়। কখনো কখনো আমরা আমাদের পূর্ব যুগে, পূর্ব সময়ে আমরা দেখেছি, বা এরকম অনেক রাজাই এসছে। সেই রাজা সারা দেশকে তছনছ করে দিয়েছে, দেশের মানুষকে সুস্থির থাকতে দেয়নি, বিভিন্নভাবে শোষণ শাসন করেছে, কেননা অমনুষ্যত্বের ধ্বনিতে জাগ্রত, অমনুষ্যত্বে জাগ্রত। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, প্রজাও যদি হতে হয় ঠিক প্রজাও হওয়া দরকার। যে দেশে প্রজা সুন্দর সে দেশে রাজা সুন্দর হতে বাধ্য। প্রজা কাকে বলে? প্র মানে প্রকৃষ্ট, যা মানে জাগ্রত, প্রকৃষ্ট রূপে জাগ্রত হওয়া। এখানে জাগরণটা কি না চেতনা সম্পন্ন হওয়া। দেশ কি, দশ কি, মানুষ কি, জীবনের উদ্দেশ্য কি, দেশের উদ্দেশ্য কি, এই সমস্ত সম্বন্ধে যার চেতনা আছে, সেই প্রকৃষ্ট জাগ্রত, সেই সত্যিকারের প্রজা। আর যে ব্যক্তিরা মিথ্যা নিয়ে জাগ্রত, মিথ্যার সঙ্গে জেগে আছে অর্থাৎ ঘুমিয়ে আছে, তাদের দ্বারা যে দেশ সংগঠিত হয় তাদের সেই দেশে কখনো সুন্দর ভাব তৈরি হতে পারে না। এবার বর্তমান অবস্থায় আমরা দেখছি নেতা নেত্রী। নেতা কাকে বলে? নে মানে নেয়া মানে স্নান করা, তা মানে পঞ্চতা, সরলতা, নম্রতা, উদারতা, সহিষ্ণুতা এবং প্রসারতা। এই পঞ্চতায়ে যে স্নান করেছে, স্নাত অর্থাৎ পঞ্চতায়ের প্রভাবে যে সদা রয়েছে, সেই জনেদের নেতা। আর গণেদের নেতার কি বৈশিষ্ট্য? সেও নে মানে নেয়া বা স্নান করা, নে স্নান করা, এবং তা মানে পঞ্চতা। এই পঞ্চতা কি না মনুষ্যত্বের বিপরীত ধর্মী পঞ্চতা। সরলতার জায়গায় গরলতা, নম্রতার জায়গায় উগ্রতা, সরলতা, নম্রতা, উদারতা, উদারতার জায়গায় সংকীর্ণতা, প্রসারতার জায়গায় ধৃষ্টতা এবং সহিষ্ণুতার জায়গায় অসহিষ্ণুতা। এই সমস্ত গুণাবলীতে যে স্নাত, এই পঞ্চতায়ে যে স্নাত, সেও নেতা, কিন্তু গণেদের নেতা। এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত ঋণাত্মক গুণের দ্বারা পরিচালিত হওয়া সত্ত্বেও তারা যে সর্বদা অপকর্ম করে তা নয়। তারাও কখনো কখনো ক্রমে কর্ম করে, কখনো বাধ্য হয়ে, ওই যে আগেই বলা হয়েছে লাভে লোভে ভয়ে। তাই তারাও নেতা। এই নেতাদের দ্বারা পরিচালিত সরকার ক্ষণভঙ্গুর হয়, মাঝে মাঝেই পরিবর্তন হয়ে যায়। যখনই ব্যতিক্রমের মাত্রা বেড়ে যাবে তখন জনগণ আর তাকে রাখতে চায় না। এরা ব্যতিক্রম করবেই। বর্তমান অবস্থা অনুসারে এই ব্যতিক্রম যদি কিছুটা কম থাকে তাকেও অনেকে রেখে দেন, কেননা জনেরা সরকারে নেই, জনেরা সরকার পরিচালনা করে না। এই গণেদের মধ্যে, এই গণতান্ত্রিক সমাজে সরকারের মধ্যেও যে হয়তো দু একজন জনেদের প্রভাবিত, জন প্রভাবিত বা জনের ভাব নিয়ে রয়েছে সরকারে, কিন্তু গণেদের প্রভাব বেশি। যাক, এই অবস্থায় বেশি দিন যদি চলে
তাহলে যদি ব্যতিক্রম মাত্রা বেড়ে যায়, তখন জনগণ আর তাদের রাখতে চায় না। অর্থাৎ গণ আর জন দুজনই মিলে তাদের সরিয়ে দেয়। এইভাবে বর্তমান এই জন এবং গণেদের দ্বারা পরিচালিত সরকার সারা বিশ্বে রয়েছে, তাকে সেখানে জনেদের সংখ্যা কম। সারা বিশ্বে যারা প্রকৃত সাধু, প্রকৃত মৌলবী, প্রকৃত ফাদার, তারাই জনেদের মূর্ত রূপ। সেই জনেরা রাজনীতিতে আসতে চায় না বর্তমানে। তারা রাজনীতি থেকে অনেক দূরে। দেশের এই নিরাপত্তা জনিত এবং শৃঙ্খলার জনিত যে প্রেক্ষাপট তৈরি হয়, তার হয়ে যে কর্ম করবে তারা করে না। তারা সাধন ভজন আর ধর্মনীতি, আধ্যাত্ম নীতি নিয়ে ব্যস্ত। আমরা জানি একটা সময় ছিল যখন মুনি ঋষিদের দ্বারা পরিচালিত হতো এই সরকার। তাতে এই মুনি ঋষিরা ছিল জনেদের মূর্ত রূপ, ক্রমের মূর্ত রূপ বা কর্তব্যের মূর্ত রূপ। তাই তাদের দ্বারা যে সরকার পরিচালিত হতো, যে রাজা পরিচালিত হতো, সেই রাজা সত্যিকারের রাজা হয়ে উঠত। অর্থাৎ মনুষ্যত্বের দ্বারা পরিচালিত রাজা, মনুষ্যত্বের সঙ্গে জাগ্রত রাজা। বর্তমানে সেই রূপ আমরা পাই না বললেই চলে। এখন এইভাবে যে দেশগুলি তৈরি হয়ে আছে, সেই দেশগুলির শান্তি ধরে রাখা, শৃঙ্খলা ধরে রাখা অবশ্যই কর্তব্য। এবার দেখা গেল যদি আন্তর্জাতিক পর্যায় থেকে বিভিন্ন দেশগুলিকে দেখা হয়, সেখানেও কোনো কোনো দেশ শান্তই থাকে। হয়তো তাদের শক্তি কম, ক্ষমতা কম, তাই হয়তো শান্ত আছে। কিন্তু যারা শক্তিশালী, ক্ষমতাশালী, তাদের মধ্যেও কখনো কখনো ব্যতিক্রম দেখা যাচ্ছে। আরবের দুটি দেশ, তারা লাগাতার ঝগড়া মারামারি লেগেই আছে তাদের মধ্যে। কেন? কিসের এত ঝগড়া, কিসের এত হিংসা, কিসের এত দ্বন্দ্ব? সেগুলো কি কাটিয়ে নেওয়া যায় না? সব কিছুই কি অর্থ, শক্তি, ক্ষমতা এগুলোর উপরে নির্ভর করে চলতে হবে? ভিতরের যে সাত্ত্বিক ভাব, ভিতরের যে মানবিক ভাব, সেগুলোকে জাগ্রত করে নিজেও শান্ত হওয়া এবং যাদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে তাদেরও শান্ত রাখা, এই চেষ্টা কি করা যায় না? হঠাৎই করোনার মতো ভয়াবহ পরিস্থিতিতে ভারতবর্ষের 20 জন সৈন্যকে মেরে ফেলা হলো। কেন? তোমার দেশের ছেলেমেয়েরা আপন, আর পাড়াপড়শি দেশের ছেলেমেয়েরা কি আপন নয়? তাদের কি মা বাবা নেই? তাদের মারা যাওয়াতে দুঃখ কষ্ট কি তারা পায় না? এই বিবেক আশ্রিত চিন্তা কি আমরা করতে পারি না? কেন আমরা দেশে দেশে এই দ্বন্দ্ব করব? কেন কেন একটু জমির জন্য মানুষ মারব? এই বিবেক কোথায়? তারা তাদের দেশের জনগণকে সুন্দর রাখার জন্য সব রকম চেষ্টা করছে, এটা অবশ্যই ক্রম। কিন্তু তাদেরকে টিকিয়ে সুন্দর আছে, তা সত্ত্বেও যখন অন্য দেশের সঙ্গে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়, কেন? সেই অহংকার বৃদ্ধির জন্য, আধিপত্য বৃদ্ধির জন্য। এই আধিপত্য বিস্তার করে কি লাভ হবে? যদি সমগ্র পৃথিবীটাকে তোমাকে দেওয়া হয়, তুমি পারবে শাসন করতে? তোমার সে জ্ঞান, বিজ্ঞান, সে ক্ষমতা আছে সারা বিশ্বকে শান্ত রাখবে? তাই ভিতর থেকে এই অমনুষ্যত্বের প্রভাব, ভিতর থেকে হিংসা, অহংকার দূর করার কি চেষ্টা করা যায় না? তাহলে তো দেশ মহাদেশের রূপ নিতে পারে, মহাদেশ বিশ্বদেশের রূপ নিতে পারে। থাক না ভাষার বৈচিত্র্য, থাক না প্রকৃতির বৈচিত্র্য, কিন্তু মনুষ্যত্ব এমন একটা জিনিস
মনুষ্যত্বের আলোকে থাকলে তার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। তাই আমাদের মনে রাখতে হবে, শ্রী শ্রী মাধব একটি সুন্দর কথা বলেছেন, দেশ নেই যার, দেশ নেই তার। প্রথম দেশ হলো দৈবায়িকার মধ্যনাশ, অর্থাৎ বিদ্বেষ যার নেই তার দেশও নেই। কীরকম? এই বিদ্বেষই দেশ সৃষ্টি করে। বিদ্বেষ থেকে দেশ, থেকে বিদ্বেষ, বিদ্বেষ থেকে হিংসা, তার থেকে বিভাজন, এটা আমার, এটা তোমার। এই দেশ যখন চলে যায় অন্তর থেকে, সে মানুষকে ভালোবাসতে শেখে। সে দেশ দেখে না, জাত দেখে না, ভাষা দেখে না, বর্ণ দেখে না, শুধু মানুষ দেখে। তাই দেশহীন দেশ তৈরি করা দরকার, অর্থাৎ বিদ্বেষহীন দেশ বা রাষ্ট্র তৈরি হওয়া দরকার। কঠিন, হয়তো কাল্পনিক বলেও অনেকের মনে হতে পারে, কিন্তু একটু একটু করে তো এগোনো যেতে পারে। এর আগেও অনেক মহাপুরুষরা চেষ্টা করেছেন, সাময়িক ফলও পাওয়া গেছিল। কিন্তু বর্তমান যে সময় আসছে, সুদূর বিস্তার এই ফল পাওয়ার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এমন পরিবেশ তৈরি হলো, সবাই একটাই শেডের তলায় দাঁড়িয়ে পড়ল। এই করোনার পরিস্থিতি যেমন সারা বিশ্বকে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, সারা বিশ্ব একই ভাবনায় ভাবিত হতে শুরু করেছিল। আতঙ্ক, ভয়, মৃত্যু ভয় সবাইকে গ্রাস করছিল। কিসের এত হিংসা, কিসের এত বিদ্বেষ? এই ভাব সকলের মধ্যে কিছুদিনের হলেও জাগ্রত হয়েছিল। এমন একটা ভাব জাগলো যাতে বাঁচার উপায় নেই। তখন দেখা যাবে সবাই দৌড়াতে দৌড়াতে এক শেডের তলায় চলে এলো। হ্যাঁ, সেই শেড আমাদের আগের থেকে তৈরি হয়ে থাকা দরকার। হয়তো হয়েও গেছে সেই শেড তৈরি। সেই শেডের তলায় একজন দুজন দাঁড়িয়ে আছে। এমন একটা সময় তৈরি হয়ে যেতে পারে বিশ্বে, দৌড়ে দৌড়ে বাকি সবাই সেই শেডের তলায় চলে এলো। কাউকে ডাকতে হবে না, কাউকে বলতে হবে না আয় রে তোরা। কেন? জীবের ধর্ম হচ্ছে নিজেকে বাঁচার জন্য যা পাবে সামনে তাই ধরে রাখে। যখন একটু সুন্দর অবস্থা থাকে মনের, তখন সে কি করবে বুঝতে পারে না। তখন সে মনে করে কাউকে আমার দরকার নেই, কাউকে না পেলেও চলবে। কিন্তু বিপদ আপদ এলে, সমস্যা এলে, তখন খোঁজে এদিক ওদিক, কোথায় কার সাহায্য পাওয়া যায়, কোথায় গেলে শান্তি পাওয়া যায়। যাক, দেশ নিয়ে এই আলোচনা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই দেশের আসল উন্নতি গণেদের জনে পরিণত করা, আর যারা জন তারা দেশ উন্নতির জন্য, দেশের এই গণেদের উন্নতির জন্য বিশেষ ভূমিকা নেওয়া দরকার। আশ্রমে, গির্জায়, মসজিদে গিয়ে থাকলে চলবে না, তাদেরও কাজে এগিয়ে আসতে হবে। তবে এই সমস্ত দেশ তৈরি হবে, আর দেশগুলো যদি জনেদের সংখ্যা বৃদ্ধি পায়, সমস্ত দেশ বা সমস্ত দেশের মধ্যে ভাব বিনিময় হওয়া অনেক সহজ হয়ে যাবে এবং আন্তরিক মিলন হতে শুরু করবে বা মিলন হবে। সেটাই তো আমাদের সমগ্র বিশ্বের প্রতিটা বিবেকবান ব্যক্তির বা জনেদের চাওয়া। তা সেই জন্যই আমরা অপেক্ষা করব। আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। নমস্কার, সকলে আনন্দে থেকো।